ওয়েলকাম টু সিস্টেম স্টাডিস্কোপ। আজকে আমরা নিয়ে চলে এসেছি আফটার ওয়ার্ডস, থমাস হার্ডির লেখা। এই এপিটাফ বা মৃত্যুগীতিটি হলো কবির স্বয়ং রচিত মৃত্যুগীতি, অর্থাৎ থমাস হার্ডি নিজেরই মৃত্যুগীতি রচনা করেছেন। বেসিক্যালি কী হয়, কোনো ফেমাস পিপল যখন মারা যায়, পার্সন যখন মারা যায়, তখন ওনার স্মৃতিতে লোকেরা কি করে, মৃত্যুগীতি বা এপিটাফ রচনা করেন, যে ওনার মৃত্যুর পর কী কী হয়েছিল, কিভাবে উনি এখনও মনে আছেন, এক্সেট্রা এক্সেট্রা। কিন্তু আফটারওয়ার্ডস এমন একটা এপিটাফ যেখানে কবি নিজেরই মৃত্যুগীতি রচনা করেছেন, যে আমি যখন মারা যাব তখন আশেপাশের পরিবেশটা তখন কীরকম হবে। আফটারওয়ার্ডস কবিতাটি কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং খুব মজাদার। পড়ার সময় আমাদের এটা মনেই হবে না যে এটা একটা দুঃখের কবিতা, কারণ মৃত্যু নিয়ে ইন্টারেস্টিং করাটা একটা খুবই টাফ, যেটা থমাস হার্ডি খুব সুন্দরভাবে দেখিয়েছেন আমাদের। এই কবিতাটি মোমেন্টস অফ ভিশন গ্রন্থে 1917 সালে প্রথম পাবলিশড হয়েছিল। এবার আমরা বেশি লেট করবো না, আমরা আমাদের টেক্সটের দিকে ফিরে আসি। When the present has left its portion behind my tremulous stay, যখন বর্তমান আমার পিছনের দিকে দরজা বন্ধ করে দেবে। কখন না, যখন আমি মৃত্যু গোড়ায় এসে পৌঁছেছি এবং কাঁপুনি দিচ্ছে আমার গায়ে। বিহাইন্ড মাই ট্রিমুলাস স্টে অর্থাৎ মৃত্যু গোড়ায় এসে যখন আমি কাঁপছি, ভয় পাচ্ছি, তখন ঠিক সেই সময় প্রেজেন্ট কী করলো না, বর্তমান কী করলো, আমার পেছনের দিকে দরজাটা বন্ধ করে দিল। অর্থাৎ কবি এখানে ডিরেক্টলি একবারও ডেথ এই কথাগুলো ইউজ করেনি। মৃত্যু কথাটি উচ্চারণ না করেও তিনি বুঝে দিলেন যে ওনার মৃত্যু আসন্ন। তারপরে কি হলো, অ্যান্ড দ্য মে মান্থ ফ্ল্যাপস ইটস গ্ল্যাড গ্রিন লিভস লাইক উইংস, এবং মে মাস এসেছে এবং সে কী করছে না, সবুজ পাতাগুলো যারা আনন্দিত, খুবই আনন্দিত, তাদের ডানা ঝাপটে দিচ্ছে যেন সেগুলি পাখির ডানা। ওকে, ফ্ল্যাপস মানে ঝাপটানো, এরকম ঝাপটাচ্ছে যে যেন মনে হচ্ছে সে পাতা নয়, কোনো এক পাখির ডানা। ডেলিকেট ফিল্মড অ্যাজ নিউ স্পান সিল্ক। ডেলিকেট ফিল্ম কথার অর্থ হয় গাছের ছাল। অ্যাজ নিউ স্পান সিল্ক, নতুন কাটা রেশম হচ্ছে নিউ স্পান সিল্ক। তো গাছের ছালগুলো কিন্তু তখন স্প্রিং টাইম, আচ্ছা আমাদের এখানটা স্প্রিং ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই সময় হলেও বাইরের দেশে কিন্তু সেটা মে মান্থ, যেখানে আমাদের এখানে গরম, ঠিক অপোজিট না। তো আমাদের এখানে গরমকাল, গ্রীষ্মকাল, ওখানে তখন স্প্রিং। স্প্রিংয়ের সময় গাছে নতুন নতুন পাতা গজায়, পাতা ঝরা উদ্ভিদগুলোতে, আর যে গাছের ছালগুলো সেগুলো একদম কচি কচি, যেন সেগুলো নতুন কাটা রেশম। তখন এই সৌন্দর্য দেখে, এই প্রাকৃতিক সৌন্দর্য দেখে উইল দ্য নেভার সে, কোনো প্রতিবেশী কি বলবে, হি ওয়াজ আ ম্যান হু ইউজ টু নোটিস সাচ থিংস। তখন কবির ব্যাপারে তারা মনে চিন্তা করবে এবং ভাববে যে সে একটা মানুষ ছিল যে এখন নেই। সে কি এই জিনিসগুলো নোটিস করতো, এই যে সবুজ আনন্দিত পাতাগুলো, এই যে ডেডিকেট ফিল্ম, এগুলো কি কবি নোটিস করতেন? ইফ ইট বি ইন দ্য ডার্ক, এবং এটা যদি সূর্যাস্তের সময় হয়, ওয়েন লাইক অ্যান আইলিডস সাউন্ডলেস ব্লিঙ্ক, মানে এটা এমনই একটা নিস্তব্ধতা হবে তার মধ্যে, যেন চোখের পাতা যখন পড়ে যেরকম আওয়াজ হয় না, তেমনই কবি যখন মারা যাবেন উইদাউট এনি সাউন্ড। দ্য ডিউ ফল হক, যে কিনা আকাশ থেকে নিচের দিকে নামছে, হক মানে বাজ পাখি, কামস ক্রসিং দ্য সেটস টু অ্যালাইড আপন দ্য ওয়াইন্ড ওয়ার্পড আপল্যান্ড থ্রোন, ছায়া পেরিয়ে পার হয়ে, অর্থাৎ অন্ধকার পেরিয়ে পার হয়ে, অ্যালাইট আপন দ্য ওয়াইন্ড ওয়ার্পড আপল্যান্ড থ্রোন, যখন বাতাস আঘাত করেছে, ক্ষতিগ্রস্ত করেছে এমন কাঁটা ঝোপ জাতীয় একটা উঁচু জায়গা, সেই জায়গায় যখন নামবে, অবতরণ হবে, তখন সেই দৃশ্য দেখে গেজার মে থিঙ্ক, মানে একটা দর্শক হয়তো ভাবতে পারে, টু হিম দিস মাস্ট হ্যাভ বিন এ ফ্যামিলিয়ার সাইট, তার জন্য এটা কিন্তু খুবই ফ্যামিলিয়ার সাইট ছিল, খুবই এমন একটা দৃশ্য ছিল যেটা তার কাছে খুবই চেনা পরিচিত পরিচিত এমন দৃশ্য তার কাছে। এটা কি দৃশ্য সেই না, আকাশ থেকে উড়ন্ত বাজ পাখি অন্ধকার পেরিয়ে যখন সেই কাটা ঝোপের উঁচু জায়গাতে নামবে, সেই দৃশ্যটা কিন্তু কবির খুবই পরিচিত ছিল। ইফ আই পাস ডিউরিং সাম নকচারাল ব্ল্যাকনেস মথি অ্যান্ড ওয়ার্ম, এবং আমি যদি মারা যাই নকচারাল ব্ল্যাকনেস অর্থাৎ কালো রাত্রিকালীন, রাত্রের যে অন্ধকার, সেই অন্ধকারে যদি আমি মারা যাই, মথি অ্যান্ড ওয়ার্ম, যেখানে মথ একটা পশম কীট থাকবে এবং সেটা রাতটা হবে গরম, ওয়ার্ম থাকবে,
when the hedgehog travels furtively over the lawn, এবং যখন হেজহগ প্রাণীটি অর্থাৎ সজারু জাতীয় একটা প্রাণী সেটা হেজহগ ট্রাভেলস ফার্টিভলি ধীরে ধীরে গোপনে চুপি চুপি সে কী করবে, লনটা পেরিয়ে যাবে। সবুজ ঘাসের ভূমিকে বলা হয় লন। যখন চুপি চুপি সে লনটা পেরিয়ে যাবে, ওয়ান মে সে হয়তো একজন বলতেই পারে, হি স্ট্রোপ দ্যাট সাচ ইনোসেন্ট ক্রিয়েচার্স শুড কাম টু নো হার্ম। স্ট্রোপ অর্থাৎ সংগ্রাম করা, চেষ্টা করা। তো একজন হয়তো বলবে সে চেষ্টা করেছিল এরকম নিষ্পাপ পশুদের, ক্রিয়েচার্সদের কোনো ক্ষতি না হয় তার চেষ্টা করেছিল, সে চেষ্টা চালিয়ে গিয়েছিল, সংগ্রাম করেছিল। বাট হি কুড টু লিটল ফর দেম, কিন্তু সে খুব কমই করতে পেরেছিল অবশ্য। অ্যান্ড নাও হি ইজ গন, এবং এখন সে আর নেই। ইফ ওয়েন হিয়ারিং দ্যাট আই হ্যাভ বিন স্টিলড অ্যাট লাস্ট দে স্ট্যান্ড অ্যাট দ্যাট, এবং যখন এটা শোনা যাবে যে আমি আর নেই, আমি স্টিল হয়ে গেছি, আমার নিঃশ্বাসটা স্টিল হয়ে গেছে, স্তব্ধ হয়ে গেছে, আমি আর বেঁচে নেই। দে স্ট্যান্ড অ্যাট দ্য ডোর, তারা কী করবে, দে অর্থাৎ নেবার হোক, তার ফ্যামিলি ফ্রেন্ডস হোক, তারা কী করবে না দরজার দিকে দাঁড়িয়ে থাকবে, ওয়াচিং দ্য ফুল স্টার্ট হেভেন্স দ্যাট উইন্টার সিজ। ওয়াচিং দেখবে ফুল স্টার্ট হেভেন্স। আচ্ছা, ফুল স্টার্ট হেভেন্স আমরা নর্মালি দেখতে পাই উইন্টার সিজনে, তো এখানটায় উইন্টার সিজনের উল্লেখ আছে, দ্যাট উইন্টার সিজ। ওকে, তারা আকাশের দিকে তাকাবে, তারা ভর্তি আকাশের দিকে। উইল দিস থট রাইজ অন দোজ হু উইল মিট মাই ফেস নো মোর, এবং তাদের মনে এটা একটা চিন্তা আসবে যে তিনি মানে তারা আর আমার মুখটা কিন্তু আর কোনোদিন দেখতে পাবে না, অর্থাৎ কবির মুখটা কোনোদিনও দেখতে পাবে না তার আত্মীয় স্বজনরা। এবং এই আকাশের যে দৃশ্যটা, সেই দৃশ্য দেখতে দেখতে কেউ একজন কি বলবে আত্মীয় স্বজনের মধ্যে যে হি ওয়াজ ওয়ান হু হ্যাড অ্যান আই ফর সাচ মাই সিরিজ। এই যে মাই সিরিজগুলো, এই যে রহস্যময় দৃশ্যগুলো দেখার জন্য, এগুলো কি দেখতেন কবি? কেউ একজন কি জিজ্ঞেস করবে, ভাববে মনে। And will any say, when my bell of quarters is heard in the gloom, and a crossing bridge cuts a pause in its outstrolling, till they rise again? এবং তখন কি কেউ কিছু বলবে যে যখন আমার মৃত্যু ঘণ্টা বাজানো হবে সেটা শুনে, কিংবা যখন ক্রসিং ব্রিজ পেরিয়ে যে ব্রিজটা হয়, সেতুটা হয়, সে সেতু পেরিয়ে বাতাস যখন গোল গোল ঘুরপাক খেয়ে খেয়ে এগোবে, আবার থেমে যাবে, অ্যান্ড দে রাইজ অ্যাগেন, এবং আবার গোল 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 ঘুরে এগিয়ে যাবে, তখন এই সব দৃশ্য অনুভব করে দেখে সে বেল অফ কটন শুনে কেউ কি একজন বলবে অ্যাজ দে ওয়্যার আর নিউ বেলস ব্লুম, এবং যখন আবার নতুন মৃত্যু ঘণ্টা বাজবে, সেটা আমার জন্য নয়, মেবি অন্য কারোর জন্য, হি হেয়ার্স ইট নট নাও, তখন কেউ কি একজন জিজ্ঞাসা করবে যে এটি সে এখন আর শুনতে পারছে না। বাট ইউজ টু নোটিস সাচ থিংস, কিন্তু এই দৃশ্যগুলোকে তিনি নোটিস করতেন। অর্থাৎ কবি নিজের মৃত্যু গীতিটা ব্যাখ্যাটা করেছেন, তিনি ভেবেছেন যে তিনি যখন মারা যাবেন তখন সামান্য দৈনন্দিন যাবতীয় কার্যকলাপের মধ্যেও ওনাকে স্মরণ করা হবে। আমরাও ভাবতাম, আমরা যখন স্কুলে পড়তাম তখন 1 থেকে 2 দিন যখন আমরা যেতাম না, তখন বন্ধু মহলে আমাদের নিয়ে কত যে চর্চা হবে, এ আসেনি কেন, কি হয়েছে, ওর ব্যাপারে কিছু জানিস, আমরা ভাবতাম এরকম কিছু হবে। কিন্তু আমরা 1 মাস কি 2 মাস যদি কামাই করি তাহলেও জিজ্ঞেস করার মতো কেউ ছিল না। এটা আমাদের মনে হয়, অলওয়েজ মনে হয় যে আমাদের অ্যাবসেন্সটা হয়তো কারোর মধ্যে সাড়া দেবে, কেউ তার ফলে ইফেক্টেড হবে যে আমার অ্যাবসেন্সটা তাকে কষ্ট দিচ্ছে। বাট এরকম বাস্তবে খুবই কম হয়। ফ্রেন্ডস, আশা করি তোমাদের মিনিংটা বোঝা গেছে। চলো একবার রিক্যাপটা দেখা যাক। যখন আমি মৃত্যুর দোরগোড়ায় আছি এবং কাঁপুনি দিচ্ছি, তখন সেই সময় বর্তমান কী করলো, আমার পেছনের দরজাটা এসে বন্ধ করে দিল। এবং সেই সময় ছিল মে মান্থ, এবং মে মাসটা কী করছে না, সবুজ পাতাগুলো যেগুলো খুবই আনন্দিত, সেই পাতাগুলোকে ঝাপটা দিচ্ছে, যেন সেই পাতাগুলো একটা একটা ডানা, উইংস। এবং মে মান্থের সময় যেভাবে নতুন নতুন সবুজ পাতা গজিয়েছে, সেরকম গাছের ডালগুলো ছিল কচি, যেন সেগুলো নতুন রেশম কাটা, এত নরম। এসব দৃশ্য দেখে, প্রাকৃতিক সৌন্দর্য দেখে প্রতিবেশীরা কি বলবে যে সে একটা মানুষ ছিল যে এখন আর নেই? সে কি এই জিনিসগুলো নোটিস করতো? যদি লেখক সূর্যাস্তের সময় মারা যান, সবে সবে ইভিনিং স্টার্ট হচ্ছে, সেই সময় যদি মারা যান, এবং সেই মারা যাওয়াটা কিন্তু সাউন্ডলেস হবে, চোখের পাতা পড়ার সময় যেরকম কোনো আওয়াজ হয় না, কবি মারা যাওয়ার সময় কিন্তু সেরকম কোনো আওয়াজ যদি না হয়, এবং আকাশ থেকে নিচের দিকে নামছে এমন এক বাজ পাখি অন্ধকার পেরিয়ে যখন ওয়াইল্ড ওয়ার্ড আপল্যান্ড, অর্থাৎ
এমন একটা উচ্চভূমি যেটাকে বাতাস ক্ষতিগ্রস্ত করেছে। সেই উচ্চভূমিটা কি না, একটা থর, একটা ঝোপঝাড়। সেই ঝোপঝাড়ের দিকে সেই বাজ পাখিটি নামছে। এই দৃশ্যটি দেখে কি কোনো দর্শক চিন্তা করবে যে এই যে দৃশ্যটা আমরা আজ দেখলাম, এই দৃশ্যটা নিশ্চয়ই কবির খুবই পরিচিত কোনো এক দৃশ্য। তারপর কবি বলছেন, যদি আমি রাতের অন্ধকারে মারা যাই এবং রাতে যখন মথি হয় এবং গরম হয়, মথি কথার অর্থ হলো মথ, মথ পোকা ভর্তি, সে রাতে ভর্তি থাকে, গুনগুন করে আওয়াজ হয়, এরকম একটা রাত হয় এবং খুবই উষ্ণ হয়। সেই রাতে হেজহগ সজারু জাতীয় একটা প্রাণী যদি গোপনে সবুজ ঘাসের ভূমি ইজ দ্যাট লন পেরিয়ে যায়, সেই দৃশ্য দেখে কি কেউ একজন বলবে যে এটাই সেই নিষ্পাপ প্রাণী যাদের বাঁচানোর জন্য কবি খুবই সংগ্রাম করেছেন, কিন্তু তিনি খুব অল্পই সেটা করতে পেরেছিলেন এবং এখন তো তিনি আর বেঁচে নেই, নাও হি ইজ গন। যদি শেষের দিকে এটা শোনা যায় যে আমি এবার নেই, আমি আর বেঁচে নেই, তখন আমার নেভার হোক বা আত্মীয় স্বজন হোক দরজার দিকে খোলা আকাশের তারাগুলো দেখতে দেখতে এটা কি ভাববে যে আমার চেহারা, আমি যে মারা গেছি তারপর আর কোনোদিন দেখতে পাবে না তারা? তারা কি এটা ভাববে যে এই আকাশের দিকে তাকিয়ে যে রহস্যময় দৃশ্যগুলো তারা অবজার্ভ করছে, সেগুলো কি আমিও দেখতাম, অর্থাৎ কবিও কি এগুলো অবজার্ভ করতেন? এবং যখন আমার মৃত্যু ঘণ্টা বাজানো হবে, ক্রিশ্চিয়ানিটিদের মধ্যে একটা রুল আছে মারা যাওয়ার পর মৃত্যু ঘণ্টা বাজানোর, তো যখন আমার মৃত্যু ঘণ্টা বাজানো হবে তখন কেউ হতাশ হবে কি? এবং যখন ক্রসিং ব্রিজগুলো পেরিয়ে পেরিয়ে বাতাস ঘুরপাক খাবে এবং একসময় দাঁড়িয়ে যাবে, যখন দাঁড়িয়ে যাবে তার পরের মুহূর্তে ঠিক আবার সে বওয়া স্টার্ট করবে এবং তারপরে আর একটা নতুন বেল বাজবে। এই বেলটা কিন্তু কবি আর শুনতে পাচ্ছেন না। এই জিনিসটা, এই যে বেলটা বাজানো হয় মৃত্যু ঘণ্টা, কবি কি এগুলো অবজার্ভ করতেন, এগুলো কি নোটিস করতেন? তখন কি কেউ বলবে? কবি এখন সেই বেলটা শুনতেও পাচ্ছেন না, বেলের আওয়াজটা, প্লাস তিনি সেই দৃশ্যটা এখন দেখতেও পাচ্ছেন না। তো কি কারোর একটা বলা উচিত, কবি এটাই আশা করেছেন, কবির মৃত্যুর পর কী কী ঘটনা ঘটা উচিত, কারণ কবি যে একটা প্রকৃতিপ্রেমী সেটা কবি তার এই ছোট্ট একটা আফটারওয়ার্ডস নামক কবিতায় খুবই সুন্দরভাবে ব্যাখ্যা করতে পেরেছেন। তো আশা করি তোমাদের বোঝা গেছে। ওকে, রিক্যাপটা আই থিঙ্ক ঠিকঠাকই হয়েছে, তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, আজকের জন্য এতটাই থাক, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।